অরণি ছলছল চোখে তাকালো। কিছুটা এগিয়ে গিয়ে ইফতি অরণির মাথায় হাত রেখে বলল, একা লাগছে চাঁদের মতন? বিষণ্ণ পৃথিবীটার সকল বিষ ও যন্ত্রণা যেন এক মুহূর্তে শুষে নিল এই দুটো বাক্য। হয়তো বাক্য বিদ্যমান নমনীয়তা ও মাথায় রাখা ভরসার হাত অরণির ভীষণ রকমের স্বস্তির কারণ হয়ে দাঁড়ালো। আকাশে একটা থালার মতো ছাদ আলো ছড়াচ্ছে বিক্ষিপ্তভাবে। কি সুন্দর! লক্ষ্য করা গেল পূর্ণিমার জ্যোৎস্নার এক ধরনের বিশেষ বৈশিষ্ট্য আছে। সকল সুন্দর জিনিসের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে তোলার বিশেষত্বই ইফতির অদ্ভুত লাগলো। এতদিন চোখের জলের সাথে মুক্তোর দানার মতো মিশে বহুবার সে শুনেছে, তবে এই প্রথম বাস্তবিক পক্ষে তা উপলব্ধি করলো। চোখ বুজে ফেলল অরুণী। পরপর তাকালো তার তীক্ষ্ণ দৃষ্টিতে। জলে ভেজা চোখ দুটো অসম্ভব শানিত। গলার আওয়াজে কাঠিন্য চলে এলো নিমেষে। ততক্ষণ অবধি একটা মানুষ একা নয়, যতক্ষণ সে আত্মনির্ভরশীল হয়ে প্রবল আত্মবিশ্বাসের সাথে আত্মমর্যাদা রক্ষা করে চলে। যখনই সে ঢলে পড়ে তখনই মানুষের প্রয়োজন হয়, একাকিত্ব অনুভূত হয়। ইফতেখার নিজেকে নিজ দায়িত্ব ঘুরে নেওয়া মানুষের, আর যাই হোক মানুষের অনুপস্থিতি উপলব্ধি করতে ঘুমোট হয় না। অরণি বেশ দাম্ভিকতার সাথে কথাগুলো বলল। প্রকৃতিও নিজের ধম্ম দেখালো। ভীষণ প্রশান্ত বাতাস স্থির রাখলো। ব্যবসা গরম উপলব্ধ হলো। প্রকৃতি নিজ অহংকার বোধ স্থিরতা প্রকাশ করলো। ইফতিতাতে কিঞ্চিত হাসলো। ম্যাডাম, স্রষ্টা তবে নারী ও পুরুষ সৃষ্টি না করে শুধুই এক পক্ষকে সৃষ্টি করত। ইফতি থামলো। কিছুটা ঝুঁকে এসে চোখে চোখ রেখে পিষপিষিয়ে বলল, পৃথিবীতে পরিপূরক শব্দটা পড়ে যেত। অরণি চোখ সরিয়ে অন্যত্র তাকালে ইফতি প্যান্টের পকেটে হাত গুজে টান টান হয়ে দাঁড়িয়ে রইল আরও মিনিট খানে। এরপর আস্তে ধীরে প্রস্থান ঘটালো। অরণি সেখানেই বসে রইল মধ্যরাত অবধি। চিন্তাভাবনা বিক্ষিপ্ত তার এই অসহ্য রকমের অস্বস্তিপূর্ণ পুরুষের মুখায়ভাব যার চোখের সামনে ভাসতে লাগলো। তাই কি চায়? আশঙ্ক ও ভীতিতে অক্ষীণ অস্তিত্ব নড়বড়ে হয়। তব কিঞ্চিত পদচারণে মোর সর্বত্র কবখায় আঞ্জুমান অরণি। ভীষণ ব্যক্তিগত ডায়েরিতে গুটি কয়েক শব্দ লিখে অরণি থামল। শেষবার ছাদে ইফতেখার সাথে মুখোমুখি দেখা হয়েছিল। সে ঘটনার মাস 2 কেটেছে। এরপর পড়াশোনা কাজে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিল অরণি। আজ তার ফাইনাল সেমিস্টার শেষ হলো। কিছুটা স্বস্তি পেতেই যখন বাড়তি ভাবনা মাথায় আনলো, ভীষণ রকমের অস্বস্তিতে মূর্ছাগত হলো সে। ইফতেখার মাহমুদ নামটা কেন এত জ্বালাচ্ছে? অরণি বেশ কিছুক্ষণ ছাদে পায়চারি করলো। এরপর সিঁড়ি বেয়ে দোতলায় গেল। এক পাশে ইফতির ফ্ল্যাট, অরণি অন্য পাশের ফ্ল্যাটের কলিং বেল ছাপলো। কিছুক্ষণের মাঝে এক সুন্দরী নারী দরজা খুলে মুচকি এসে বলল, আরে বাবারে, কি খবর? ভেতরে এসো। অরণি ভেতরে এসে বলল, ভালো আছেন? তনুজা দরজা আটকাতে আটকাতে বলল, বেশ আছি, তুমি? আমিও। বসো। অরণি লিভিং রুমের ওপাশের একটা সোফায় বসলো। তনুজা কিছু মিষ্টি একটা প্লেটে সাজিয়ে এনে সেন্টার টেবিলে রেখে বলল, মিষ্টি মেয়ে, মিষ্টি খাও। অরণি বলল, এসবের প্রয়োজন ছিল না তনু আন্টি। তনুজা ওখান থেকে একটা মিষ্টি নিয়ে খেতে খেতে বলল, অবশ্যই প্রয়োজন ছিল। তোমার যা বয়স, এই বয়সে বেশি বেশি খাবে। অরণি অসহায় মুখে তাকিয়ে বলল, অথচ আমি হাওয়া খেলেও ফুলে যাই। সেখানে মেনটেন না করে খেলে দেখা যাবে পরদিন বেলুন হয়ে আকাশে উড়ে গেছি। তনুজা মুখের সামনে হাতের উল্টো পিঠ রেখে হেসে বলল, সব কিছু খেতে পারি, কোনো সমস্যা হয় না। আল্লাহর বিশেষ রহম আপনার ওপর। তনুজা হাসতে হাসতেই বলল, হ্যাঁ, আমার স্রষ্টা সবাইকে সব দিক থেকেই কষ্টই কেবল দেন না, তিনি কিছু ক্ষেত্রে স্বস্তিও দেন। আসমকরণীর হাসপাস লাগতে লাগলো। সে সেন্টার টেবিল থেকে পানি উঠিয়ে পুরোটা শেষ করলো। এরপর ছোট্ট ছোট্ট শ্বাস ফেলতে লাগলো। তনুজা নিচু স্বরে শুধালো, আলোকে? ওপর নিচ মাথা নাড়ল অরণি। তনুজা বলল, কিছু বলতে চাও? কোনো রকমের বনিতা না করে সরাসরি বলল অরণি। লাইভ গেমে বিশ্রী রকমভাবে হারের সম্মুখীন হয়ে অনেক কষ্টে একটা কুল খুঁজে পেলাম। এরপর যখন অ্যাগেইন লাইফ ওয়ান্টস টু প্লে উইথ মি, আমার কি এই গেমসে পার্টিসিপেট করা উচিত? তনুজা ভাবুক হলো। গভীর প্রশ্ন। উত্তরের অপেক্ষায় সার্থক পাখির ন্যায় তাকিয়ে রইল অরণি। তাকে বড় অস্থির দেখাচ্ছে। তার দৃষ্টি বিক্ষিপ্ত।
তার মনে অবস্থা তনুজা হয়তো সামান্য বুঝলো। আড়াআড়িভাবে অরণ্যের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, সেলফ কনফিডেন্স তুমি? নিঃসন্দেহে। দেন হোয়াই ডোন্ট ইউ গিভ অ্যানাদার চান্স টু প্লে? তনুজা মুচকি হেসে ফের বলল, এইবার হয়তো জিতে গেলে? অরণ্য জিজ্ঞেস করলো, যদি আবারও হেরে যাই? হারলে হারবে, তবে জীবন যুদ্ধে থেমে থাকা চলবে না। প্রথমবার হারবে, দ্বিতীয়বার হারবে, তৃতীয়বার হারবে, চতুর্থবার আবারও বাজেভাবে হারবে, হয়তো পঞ্চমবারে জিতে গেলে। মানছি প্রতিনিয়ত সব কঠিন হতে থাকবে, তাই বলে থেমে থাকলে চলবে? এখন যদি তুমি চতুর্থবারেই থেমে যাও, তবে জয়ী হবে কি করে? অরণি তবুও দ্বিধা দূর করতে পারছে না, তার চাহনিতে প্রকাশ পাচ্ছে। সে তনুজাকে বলল, যদি ভীষণ কষ্টে নিজেকে তৈরি করা আমিটাই ভেঙে পড়ি, তবে আবার ঘুরবে। নিজেকে একবার যে গড়তে শিখে যায়, সে তো ভেঙে পড়ায় বিত নয়। যদি তৃতীয়বার না পারে, বারবার পারবে। প্রকৃতি পাষণ্ডীকে ভেঙে দেয়, পথ চলতি পথে শক্ত হতেও শিখিয়ে দেয়। যদি জীবন বৃত্ত থেকে জীবনের অস্তিত্ব মুছে যায়, যতদিন আয়ু আছে ততদিন বাঁচবে, যতদিন জীবন যুদ্ধে লড়ে যাবে। অরিনি প্রশ্ন করতে পারল না, নিশ্চুপ বসে রইল। তনুজা উঠে গিয়ে তার পাশে বসলো। তার ডান গালে হাত রেখে মিষ্টি করে হেসে বলল, জীবন আমাকেও একটা বিশ্রী মোড়ে এনে দাঁড় করিয়েছিল। অনেক অনেক ভেবে বুঝেছিলাম আমার গল্পটা সুখের চেয়ে অসুখে সুন্দর বেশি। তারপর এক মুঠো কষ্টের সাথে আমি একাকী জীবন বেছে নিলাম। আর তাই সঙ্গীর অভাব দুটোই গভীরভাবে উপলব্ধি করে ভীত হামিটা সুযোগ পেয়েও সুখের দিকে এগোয়নি। কিন্তু তোমার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। তোমার বেলায় কোনো অপ্রেমের কারবার নেই, কোনো অসুখের হাতছানি নেই। তাই আমি যেটা বেছে নিয়েছি, তুমি তা নিও না। এমন ভুল করো না, যখন যখন সুযোগ পাবে হাতিয়ে নেবে, সঙ্গে সঙ্গে ফলাফল নিয়ে ভেবো না। প্রকৃতির নিয়ম বিচিত্র, ভুলকেও তারা ভুল করে কখনো অরণ্যের চোখ দুটো এবার সংশয়ে বদলে যেন কিছুটা দেখা দিল। তাতে জল করছে অন্য কিছু, প্রবল আত্মবিশ্বাস অর্ধেক জয় এনে দেয়। এ কথা বোধ হয় অরণ্য এবার টের পাবে। ওদিকে রাত বাড়তে শুরু করেছে। মধ্যরাতে একাকী করে নিশ্চুপ বসে আছে আমজাদ। তার সব গেছে, দুঃখের সাগরে কোনো কুল সে পাচ্ছে না। সবচেয়ে বিশ্রী যে জিনিসটা ঘটছে তার সাথে, তা হলো সে কিছু বুঝে উঠতে পারছে না কি থেকে কি হয়ে গেল। তার এত সুখের একটা সংসার সে নিজ হাতে নষ্ট করল। সে নিজের ভুল মানছে, মানুষ মাত্রই ভুল হয়। তাই বলি কি আয়েশা আর অরণি একবারও খোঁজ নিল না তার? আত্মগরিমায় বেসে যাচ্ছে আমজাদ, নিজের কোনো দোষ দিতেছেন নারাজ। তার চোখে কেবল পড়ছে মেয়ে ও স্ত্রীর উড়নচণ্ডী দশা। তার মতে পুরুষ মানুষ যা মর্জি করবে, নারী জাতি কেন বাড়ির বাইরে পা রাখার এত সাহস দেখাবে? এত সাহস হয়েছে দুজনের যে তালাকের কাগজ পাঠিয়ে দেয়, অথচ উন্মাদ আনমাদ জানেই না সে সব নির্বোধ অভিযোগ করে বেড়াচ্ছে। অভিযোগগুলো তার প্রাক্তন স্ত্রীর প্রতি, সেই সন্তানের প্রতি যে তাকে পিতা হিসেবে সকল ধরনের দায় থেকে মুক্ত করে দিয়েছে। ইফতি পেশায় একজন আর্কিটেক্ট। এই 20 বছর বয়সে 30 বছর বয়সে যৌবনের একটা ভালো পর্যায়ে নিজেকে এনে দাঁড়িয়েছে। সম্মান ও গুরুত্ব সবখানে সমানভাবে পায়। আজ একটা প্রজেক্টের কাজ নিয়ে অফিস থেকে আগারগাঁও যেতে হয়েছিল, সেখানে রাত হয়ে আসে। এরপর ক্লান্ত শরীরে গুলশান যেতে ইচ্ছে করেনি, ওখান থেকে কাজীপাড়া চলে আসে। ইফতি যখন বাড়ির ভেতর প্রবেশ করলো, করিম বলল, বাজান ভালো আছেন? ইফতি মলিন হেসে বলল, চলছে দিনকাল। তোমার কি অবস্থা? আল্লাহ রাখছে। আর চোখে ইফতি ছাদের দিকে ইশারা করে বলল, আর উপরতলার ম্যাডামের? করিম লাজুক হাসল, আপনার খোঁজ করছিল 2 বার। ইফতি তাকালো করিমের দিকে। কি জিজ্ঞেস করেছে? করিম মাথা চুলকাতে বলল, কইছিল বাড়িওয়ালা ছেলে আসবে কবে। আমি এলা কইলাম, তারে দিয়ে কি কাম, কি করবেন আমার এখন? হেতি কইল, ইটিস ফিটিস করবো চাচা, আপনি করবেন? কথাগুলো বলে করিম সব কপাটে দাঁত বের করে হাসল। ইফতিও হেসে ফেলল তাতে। প্রশ্নাত্মক ভঙ্গিমায় বলল, আচ্ছা। বিশাল আকাশের নিচে ঢাকার এক শান্ত গলির শেষ মাথায় অবস্থিত বাড়িটির ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে অরণি। পরনে খয়েরি পাড়ের ধূসর শাড়ি, চুলগুলোয় বেনি গেথে বাপাশে এনে রাখা। অলংকার বলতে আছে পায়ে একজোড়া নুপুর আর হাতে কিছু আংটি, কানে ছোট্ট টপ। ইফতি এগিয়ে এসে পাশাপাশি দাঁড়ালো অরণির। তার হাতে কফির মগ, ঠোঁটের কোণঠাসা এক অদৃশ্য হাসি। চোখ আড়াআড়িভাবে এসে পড়ছে অরণির আপাদমস্তকে।
সে ভেবে পায় না, একটা মানুষের রুচিবোধ এত চমৎকার কি করে হতে পারে। আজ অবধি যতবার অরণিকে দেখেছে সে, তার আভিজাত্যপূর্ণ সজ্জাহীন বেশভূষায় মুগ্ধ হয়নি, এমনটা বিরল। এমন কখনো হয়নি যে অরণি নিজেকে বিশেষ দেখানোর জন্য সেজেছে। অথচ তার এই অবিশেষ ধরনটাই তাকে সকলের তুলনায় বিশেষ করে এনেছে ইফতির নজরে। ইফতি কফির মগে দ্বিতীয় চুমুক লাগিয়ে এই কথা স্বীকার করল, মেয়েটা নিজেকে অভিন্ন করতে চায় না অন্যদের থেকে, আর এই দিক থেকেই সে নজরকাড়া। অরণি তাকালো ইফতির দিকে। ইফতেখার, কি চাইছেন আপনি? তৃতীয় চুমুকে ঠোঁট পড়ল। কি চাইছে মানে? জ্বালাপোড়ায় সে দুঠোঁট চেপে নিল, ছোট ছোট চোখে তাকালো অরণির দিকে। সময় নিয়ে জিজ্ঞেস করল, শুনলাম তুমি নাকি ইটিসপিটিস করতে চাইছ? করিম চাচা। অরণি মনে মনে নিজের কপাল চাপড়াল। কি সুন্দরভাবে করিম চাচা এভাবে বলে ফেলেছে লোকটাকে। ইটিসপিটিস। ইস, কি সাংঘাতিক শব্দ। অরণি তখন কিভাবে যে বলেছিল, ইটিসপিটিস করব, আপনি করবেন? এ কথাটা অমন মুরব্বী লোককে কি করে অরণি বলল? তো চরম লজ্জাজনক বিষয়। বড় করে শ্বাস টেনে অরণি লজ্জা লুকিয়ে বলল, ভুল শুনেছেন। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমি তো ইটিসপিটিস করতে চাই। বলে কি লোক? অরণি বাদিকে ঘুরে ইফতির দিকে তাকালো। তীক্ষ্ণ গলায় বলল, ইটিসপিটিস কি, বলেন তো? ফ্লার্ট করা, যেটা তুমি আমার সাথে করতে আগ্রহী। কি অভদ্র জবাব! উত্তরটা দিয়ে মনে মনে পৈশাচিক আনন্দ পেল ইফতি। সেই সঙ্গে সামান্য বাঁকানো হাসি তার ঠোঁটের একপাশে খুব করে লক্ষ্য করা গেল। আকস্মাৎ অরণি টের পেল, ইফতি সুদর্শন বটে। অরণির থমকানো নজর অবলোকন করে ইফতিও থেমে গেল অদ্ভুতভাবে। সময়ের স্রোত বেহিসাবি এগোতে লাগল। ততক্ষণে নিঝুম প্রকৃতিতে কিছু পাখির মিষ্টি রকমের কলতান শোনা যাচ্ছে কেবল। গাঢ় বাদামি রঙের চোখের মনির দিকে স্থির তাকিয়ে থাকতে থাকতে আচমকা ইফতি বলে উঠল, আমি বোধহয় তোমাকে ভীষণভাবে নিজের করে চাইছি। অরণির প্রেম হৃদয়ে বাক্য শুনে তৎক্ষণাৎ স্পন্দনশীল হয়ে গেল, পরমুহূর্তেই ত্রুটিপূর্ণ বাক্যের উপলব্ধিতে প্রেম প্রেম ভাবটা পায়রা সেজে আকাশে উড়াল দিল। কঠিন গলায় বলল, বোধ হয়, অনিশ্চিত। খুঁতখুঁত স্বভাবের অরণির সামনে এমন ভুল কি করে যে হলো ইফতির, তা বুঝতে না পেরে ভ্যাবাচ্যাকায় খেয়ে গেল সে। অবিলম্বে নিজেকে শুদ্ধ করে বলে উঠল, আমি যত্ন করতে জানি, আমি ভালোবাসতে জানি, আমি যত্ন করে ভালোবাসতে জানি। ইফতি থামল, ভ্রু উঁচিয়ে তাকালো অরণির দিকে, ছোট্ট করে বলল, নিশ্চিত আমি। অনিশ্চয়তা নিয়ে আর যাই হোক কাউকে নিজের করে চাওয়া যায় না। অথচ আমি তোমাকে চেয়ে বসেছি। ভালোবাসি তোমাকে, প্রেম করব, বিয়ে করব, এমন কোনো কথা নেই, চাওয়া নেই। তবুও ইফতির বলা বাক্যটিগুলোতে কি যেন ছিল, শক্তপোক্ত অরণির হৃদয়টাও কেঁপে উঠল এই বিশেষ জনের নাম নিয়ে। আন্ডারস্কোর। সেই সন্ধেরাত, সেই প্রথম সরাসরি চাওয়া পাওয়ার প্রকাশ, সেই দৃষ্টি মিলন। সেই রাতটায় আর কেউ কোনো কথা বলেনি। একযোগে কতগুলো মুহূর্ত উৎসর্গ করেছিল নিজস্ব অনুভূতিদের নামে। তারপর প্রজেক্টের কাজে এতই ব্যস্ত হয়ে পড়েছিল ইফতি, আজ 1 সপ্তাহ ধরে দেখা সাক্ষাৎ নেই। সুযোগ করে যখন ইফতি বাসায় ফেরে, অরণি তখন থাকেই না। রাতেও অরণিকে ছাদে অথবা বারান্দায় দেখতে পাওয়া যায় না। ইফতির বড় অস্বস্তি হয় অরণিকে কল টেক্সট করতে, যেহেতু মেয়েটা নিজ থেকে করছে না, ইফতির আর না এগোনোই ভালো। একা আর কতটুকুই বা এগোবে? কিছুটা তো বিপরীত ব্যক্তিরও করতে হবে। তবেই না একটা সম্পর্কের সবটা গঠিত হবে। আজ যখন ইফতি কাজীপাড়ার বাসায় গেল, করিম তাকে একটা খাম হাতে দিয়ে বলল, 3 তলার ভাড়াটিয়া ইটিসপিটিস করার জন্য চিঠি দিছে। ইফতি মনে মনে ভীষণ পুলকিত বোধ করলেও সম্মুখে কিঞ্চিত হেসে উঠল। চিঠিটি নিয়ে ফ্ল্যাটে চলে এলো। পড়া শুরু করল মধ্যরাতে। ইফতি মনে প্রাণে বিশ্বাসী, রাত মানেই অনুভূতির ঊর্ধ্বলগ্ন। বেশ আয়োজন করে বারান্দায় বসে সে চিঠিটা পড়তে শুরু করল। আন্ডারস্কোর, জনাব, বাসি বকুলের সৌরভে আচ্ছাদিত আমার আটপৌরে জীবনে আপনাকে স্বাগত। আমি যখন ভেবেছিলাম, আমার দিকে এগোনো আপনার গুটি গুটি কদমগুলোকে সেখানেই থামিয়ে দিতে আমি অত্যন্ত উন্মুখ, চুপিসারে আমার অভদ্র মন তখন আপনার পথ চেয়ে বসে রইল। স্তব্ধ আমি মনের বিশ্রী ধরনের কাণ্ডে নিশ্চুপ হয়ে গেলাম। হতবিহ্বল চোখে দেখে গেলাম আপনাকে। আমার 23 বছরের জীবনে এর আগে কোনো পুরুষ প্রেম আনতে পারেনি, অথচ আপনি ধরা দিলেন একরাশ মুগ্ধতা হয়ে। আমার জীবনটা আর বাকি 10টা মেয়ের মতো সুন্দর ছিল না, নিজেকে সুন্দর করে নিতে হয়েছে। আমি আমার বাবার প্রিন্সেস ছিলাম না, নিজের সাম্রাজ্য তৈরি করে নিতে হয়েছে, সেই সঙ্গে তৈরি করতে হয়েছে নিজেকে। আর বাকি মেয়েরা যেখানে জন্ম থেকেই একটা গোছানো জীবন পেয়ে যায়, সেখানে আমাকে খাটতে হয়েছে।
ছোট থেকেই মাকে কাজ করতে করতে আত্মা শুকিয়ে যেতে দেখেছি, অথচ কারো মন সে পেত না। দেখতাম, বাবা সকাল সন্ধ্যা অফিস করে ফিরে মা কে এটা সেটা নিয়ে খোঁটা দিত। বলতো, কাজটাজ তো কিছু করো না, ঘরের ভেতর আরাম আয়েশে জীবনযাপন করো। এক পয়সা কামাই করতে মাথার ঘাম পায়ে ফেলা লাগে, আর সেই টাকা তোমরা ওরাও। বাইরে কামাই করতে যাও, কুকুর বিড়ালে ছিঁড়ে খাবে, এক পয়সাও পাবে না। আমি অবাক হয়ে শুনতাম। 7টা টু 5টা অফিসে বাবা কি এমন কষ্ট করত, আমার জানা ছিল না। তবে 24/7 মা যে রকম খাটত, তাতে এটুকু বলতে পারতাম, একাংশ বাবা করতে পারত না, উল্টো মায়ের প্রতি সম্মানটা আনত। বাবারা উইকেন্ড পায়, সরকারি ছুটি পায়, মায়েরা তো পায় না। তবুও তারা কিভাবে অভিযোগ আনে যে মায়েরা আরাম আয়েশে জীবনযাপন করে? আমি মাকে ঘরে সাহায্য করতে লাগলাম। তাতে অন্তত একটু কষ্ট কম হতো মায়ের। মাকে সাহায্য করতে করতে এটা সেটা নিয়ে গল্প করতাম। মা সঙ্গ পেত, মা সঙ্গী পেত, আর আমি পেতাম এক টুকরো স্বস্তি। বড় হতে হতে এক পর্যায়ে আমি আমার মায়ের বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম। মায়ের সুখ দুঃখ সব তখন আমাকে ঘিরেই। মায়েরা ব্যথা লুকোতে ওস্তাদ, অথচ আমি বড় হবার পর আমার মাকে ঠিক একটা বাচ্চার মতো প্যাম্পার করা শুরু করলাম। মা তখন থেকে সবকিছু আমাকে বলা শুরু করে। আহ্লাদ, অভিযোগ সবই করে। সামান্য অসুস্থতায়ও আমাকে বলে। আমি যত্ন নিই, সেই যত্নে ত্রুটি আনি না। আমার মা ঠিক আমার কাছে ননির পুতুলের মতো। যখন আমি কথা বলতে শিখিনি, তখন আমার কি কি লাগবে, সেসব মা বুঝে ফেলত। আমার মা তো বলতে পারে, তবে কেন আমি মাকে বুঝব না? বয়স 16র পর থেকে সাংসারিক জীবন নিয়ে বিশ্রী বিশ্রী ধারণা মনে ঢুকতে লাগলো। বিয়ের প্রতি তিক্ত একটা ধারণা এলো। একটা মেয়ের জীবন এরকম। অবাক হতে লাগলাম। মাঝে মাঝে মনে হতে লাগলো, মেয়ে জীবন অভিশপ্ত। উদাহরণস্বরূপ আমার মাধ্যমিকের একটা ক্লাসমেটের কথা বলি। ওর নাম মায়া। ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল, নামের মতোই মায়াবী ছিল। ক্লাস 9-এ ওর বিয়ে হয়। বিয়ের পর পড়াশোনা বন্ধ হয়ে যায়। ওর সাথে আমার দেখা হয় এইচএসসির সময়, হসপিটাল রোডে। 8 মাসের ভারী পেট নিয়ে আমার দিকে এগিয়ে এসে মুখে মলিন হাসি ঝুলিয়ে বলেছিল, অরু, ভালো আছিস? আমি সেই হাসির প্রত্যুত্তরে হাসতে পারিনি। মুখটা না চাইতেও কঠিন হয়ে এসেছিল। এত সুন্দর মেয়েটার মুখে সামান্য জৌলুস ছিল না। চোখের নিচে 1 ইঞ্চি পুরো কালি। রোগাটে হয়ে গেছে। ভাঙা শরীর তার। আমি ওকে নিয়ে রোডসাইডের বেঞ্চে বসলাম। এরপর জিজ্ঞেস করলাম, এখানে কেন? ও বলল, চেকআপে আসছিলাম। জিজ্ঞেস করলাম, তোর হাজবেন্ড আসেনি? মায়া হেসে বলল, ব্যস্ত আছে ও। যেই পুরুষ স্ত্রীকে এমন একটা সময়ে একা ফেলতে পারে কেবল ব্যস্ততার দোহাই দিয়ে, সেই পুরুষ স্ত্রীকে কেমন সুখে রেখেছে ভাবতেই গায়ে কাটা দিয়ে উঠেছিল আমার। শক্ত গলায় জিজ্ঞেস করলাম, সংসার জীবন কেমন চলে? মায়া নরম গলায় বলা শুরু করল, ঠিকঠাক চলছে। বাড়ির বড় বউ আমি। একান্নবর্তী পরিবার আমার। এত এত মানুষ। সেই সঙ্গে এতগুলো দায়িত্ব। আমার ননদ, দেবর সবাই ভালো। সারাক্ষণ ভাবি ভাবি করে মাথায় তুলে রাখে। ভাবি এটা করে দাও, ভাবি ওটা করে দাও। আর শ্বশুর শাশুড়িও ভালো। সব সময় বলে, বৌমা, তুমি বাড়ির সব, বাড়িটা গুছিয়ে রাখবা, সবকিছু দেখে রাখবা, সবকিছুর খেয়াল রাখবা, সবাইকে মান্য করে চলবা, স্বামীর খেদমত করবা। দাদি শাশুড়ি একটু করা, তবে সামলে চললে সব ঠিক থাকে। চাচি শাশুড়িরাও ভালো সবাই। বড় পরিবার তো, অনেক কাজটাজ থাকে, এজন্যই আর কি। আমি জিজ্ঞেস করলাম ওকে, আর তোর স্বামী? আমি জানি না কি হলো। আমার এই এক প্রশ্নে ও ঠোঁট ভেঙে কেঁদে উঠল। বলতে লাগলো, আমি বুঝি না ওকে। ও কি চায় বুঝি না। রাতে আদর করে কাছে টেনে নেয়। শেষ হলেই ছুঁড়ে ফেলে বিছানার এক কোণায় যেন আমি একটা আবর্জনা ছাড়া কিছু না। আমার যত্ন নেয়। ঠিকঠাক না খেলে বকাবকি করে। বলে, খাওয়া দাওয়া না করলে শরীর নষ্ট হয়ে যাবে, যত্ন নিবা নিজের, সেজেগুজে থাকবা। আমাকে বিভিন্ন গিফট দেয়, ঘুরতেও নিয়ে যায়। অথচ এই 3 মাস ধরে ও আমার কাছে আসতে পারছে না বলে আমার সাথে কথাও বলছে না। সময় পাচ্ছে না নাকি? এখন তো সকালে অফিসে চলে যায়, অফিস আওয়ার 6টায় শেষ, ও বাড়ি ফেরে 10টা-11টার পর। বলে বাড়িতে ভালো লাগে না। আমি ওর জন্য না খেয়ে খাবার নিয়ে অপেক্ষা করি, ও খেয়ে আসে বাইরে থেকেই। সারাদিনে একটা কল করে না, মেসেজ করে না। আমার খোঁজ নেয় না। আমি কল করলে বলে ব্যস্ত আছে। সারাদিনে কি এমন ব্যস্ততা থাকে যে একটু খোঁজ নেওয়া যায় না? এখন তো আমি একা নই, বাবুও আছে। জানিস, ও আমাকে এই অবধি একবারও ভালোবাসি বলেনি। আমি চাইওনি। সবাই শুধু ভালোবাসা চায় না।
কেউ কেউ একটু যত্নের অভাবেও কাতরায়। আর প্রেগন্যান্সির এই টাইমটা একটা মেয়ের জন্য কতটা কষ্টের যায়। আল্লাহ, খুব ইচ্ছে হয় ওর যত্ন পেতে, গুরুত্ব পেতে। কিছু না করুক, অন্তত পাশে একটু বসে থাকুক। একটু সময়ও দেয় না, একটুও না। মেজাজ খিটখিটে থাকে, নিজেকে সামলে রাখতে হয় সব সময়। কিছু বললেই রেগে যায়, কথা বলা বন্ধ করে দেয়। অথচ আমি ওকে ছাড়া থাকতে পারি না। আর এই বাড়ির এত এত কাজ, আমি জাস্ট হাঁপিয়ে উঠছি। সবার মন রক্ষা করে চলতে হয়। সবাই যা ইচ্ছা আমাকে বলতে পারে। আমি কাউকে বিপরীতমুখী জবাব দিতে পারি না। সেই অধিকার আমার নেই। একবার শাশুড়ি বাপের বাড়ির খোঁটা দিচ্ছিলেন। আমার বাপ মা এটা শেখায়নি, ওটা শেখায়নি বলে আমাকে গালিগালাজ করছিলেন। আমি শেষ অবধি সইতে না পেরে রাগের চোটে বলেই ফেলেছিলাম, তাহলে ছেলেকে এখানে বিয়ে করিয়ে আনলেন কেন? তাতেই আমি বেয়াদব, আমি মুখে মুখে তর্ক করি। আরও বানোয়াট নানান কথা ছেলের কাছে অভিযোগ করল। আমি মার খেলাম। স্বামী ভালো হলে সব মেনে নেওয়া যায়। অথচ আল্লাহ আমার কপালে দুনিয়াতেই জাহান্নাম লিখে রেখেছেন। আমার কিশোরী মনটা কেঁদে ওঠার আগেই মায়া আবারও বলেছিল, আমি ক্লান্ত। বাচ্চাটার জন্য বেঁচে আছি। পাথর হয়ে গেলাম। দীর্ঘশ্বাস ফেলতে ভুলে গেলাম। দুনিয়াতে এমন অজস্র মেয়ে মানুষ আছে। 190টা মেয়েই বৈবাহিক জীবনে সুখী নয় কেবলমাত্র শ্বশুরবাড়িতে মানিয়ে নিতে পারে না বলে। আর যারা সাহসী, তারা সুখ খুঁজতে সংসার ধর্ম ত্যাগ করে। নয়তো কপাল গুণে কিছু মানুষই আছে, যারা সাংসারিক শান্তি ও স্বামী সোহাগ একযোগে পায়, তাদের ওপর স্রষ্টার বিশেষ রহমত আছে। আর কিছু নির্দিষ্ট স্বামী, এসব স্বামী নামক নিকৃষ্ট পশুর প্রতি আমার আজন্ম ঘৃণা। আমার বাবাই তো একজন জানোয়ার, যে 1 বছর আগে আমার বয়সী এক নারীকে বিয়ে করে আমাদের সামনে হাজির হয়েছিল। ঘৃণায় তৎক্ষণাৎ মাম্মিকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। আন্ডারস্কোর এটুকু পরে ইফতি থেমে গেল। শেষে অরণি এটা কি বলল? এমনও হয়, অরণির বাড়ি ছাড়ার পেছনের কারণ এটা? এইটুকু একটা মেয়ে কতটা গভীরভাবে বাস্তবার সাথে সংযোগ রেখেছে নিজের। অরণির বাবার প্রতি প্রচণ্ড রাগে ইফতির কপালের শিরা ফুলে উঠল। চিঠির আরও অনেকটা বাকি আছে। এক হাতে চিঠিটি রেখে ইফতি এসব ভাবছিল। অরণি যে ঠিক উপরের বারান্দায় দাঁড়িয়ে আনমনে তাকে দেখছিল এতক্ষণ ধরে, তা হতে ইফতি সম্পূর্ণ অজ্ঞাত। অরণি কল লাগালো ইফতিকে। কলিং টিউনে ইফতি সচকিত হল। ফোন হাতে তুলে কলার আইডি দেখতে পেয়েই এতক্ষণের রাগ, হতাশা সব মুছে গিয়ে ঠোঁট প্রসারিত হলো কিঞ্চিত। স্ক্রিনে জ্বলজ্বল করছে কলার আইডি, রানী সাহেবা। ইফতির ঠোঁটের ভাঁজের সেই অল্পটুকু হাসিতে অরণির ঠোঁটের কোনায় বাঁকা চন্দ্রের মতো একটুকরো হাসি ধরা দিল। কল রিসিভ করেই ইফতি বলল, রানী সাহেবা, আপনার সেবায় আমি সর্বদা হাজির। বলুন, এই অধম আপনার জন্য কি করতে পারে? পত্র পড়া শেষে পত্রদাতার জন্য 1 কাপ দুধ চা নিয়ে ছাদে হাজির হবার আহ্বান জানাচ্ছি। আজকের রাতটা সুন্দর, আপনার সঙ্গ চাইছি। শেষ বাক্যে ইফতি ডান হাতটা বুকের বাপাশে এনে নিল, তাতে কপালে হাত রেখে শব্দ করে হেসে উঠল অরণি। একটু দুঃখের সাথে এক চিমটি হাসি, 1 চামচ করা লিকার দিয়ে 1 কাপ মিষ্টি চা। জীবন সুন্দর। ইফতেখার মাহমুদ। আমার সকল ধারণাকে এপিঠ ওপিঠ করে তোলার এক অদ্ভুত এবং অভাবনীয় কারণ, শুনুন। আপনি এমন এক কাজ করেছেন, যা আপাতদৃষ্টিতে অত্যন্ত কঠিন এবং আপনি আহামরি কিছু না করেই তা করতে পেরেছেন। আপনি এক মেয়ের হৃদয়ের ক্ষত নিরাময়ে স্বকীয়তাকে কাজে লাগিয়েছেন। মনের সকল ভীতি আমার আংশিক দূর হয়েছে, কিন্তু কিছু কিছু প্রশ্ন এখনো রয়ে গেছে। আপনার সংস্পর্শে এসে আমি এক পাথর হৃদয়ের মেয়ে থেকে অনুভূতিপ্রবণ নারী হয়ে উঠেছি। আমার ভেতরে লুকানো অনিশ্চয়তা, ভীতি এবং দ্বিধা ধীরে ধীরে হালকা হয়েছে। আপনার নীরব উপস্থিতি আমাকে এক অন্য ধরনের শক্তি দিয়েছে। আমি আপনার প্রতি আকর্ষণ অনুভব করতে শুরু করেছি, এটা এক গভীর উপলব্ধির মতো। অথচ শুধুমাত্র অনুভূতির উপলব্ধিতেই জীবন চলে না। প্রয়োজন কিছু অঙ্গীকারের। আপনার কাছ থেকে না পাওয়া কিছু কথা আমাকে ভাবাচ্ছে বেশ। এই ভাবনাগুলো আমাকে নতুন করে আপনাকে ভাবতে বাধ্য করছে। আর সে থেকেই চিঠি। চিঠির উত্তরও চিঠির মাধ্যমেই চাইছি আমি। আপনি যদি সত্যিকার অর্থেই আমাকে চেয়ে থাকেন, তবে আমাকে পুরোপুরি জানাতে হবে, আপনার অনুভূতি, আপনার ইচ্ছা, এবং আমাদের সম্পর্কের ভবিষ্যৎ আপনি কেমন দেখতে চান। আপনার সংস্পর্শে আসার পর থেকে আমার ভেতরের পরিবর্তনগুলো আমি স্পষ্টভাবে উপলব্ধি করতে পারছি। কিন্তু আপনি কি চান? আপনি কি এই সম্পর্কের দায়িত্ব নিতে আসলেই প্রস্তুত? এটা সত্যি, আমি আপনার কাছে আসার পর নিজেকে অনেকাংশে মুক্ত এবং সাবলীল অনুভব করছি। আমার জীবনের সেই সকল ভাঙাচোরা ক্ষত, যেগুলোকে আমি দীর্ঘদিন ধরে ধারণ করে রেখেছিলাম, আপনার নীরব উপস্থিতিতে তা সেরে উঠেছে। আপনি এক নিরাময়ের রূপক হয়ে দাঁড়িয়েছেন আমার জীবনে।
তবে এই নিরাময় শুধু ততটুকুই নয়, আমার মনে হচ্ছে আপনি আমাকে এক নতুন পথের দিকে ঠেলে দিচ্ছেন, যেখানে দাঁড়িয়ে আমি আপনাকে আরেকভাবে অনুভব করতে বিশেষভাবে প্রয়োজনবোধ করছি। কিন্তু আমার মনে কিছু প্রশ্নও তো রয়ে গেছে। আমি আপনাকে শুধুমাত্র একজন অনুভূতির মানুষ হিসেবে চাই না। আমার ভালোবাসা কেবলমাত্র হৃদয়ের বিষয় নয়, এটি দায়িত্ব, এটি প্রতিজ্ঞা। ভালোবাসা আমার কাছে এক ধরনের অঙ্গীকার, যেটা আপনি ও আমি দুজনেই পূরণ করতে বাধ্য। আপনি কি সেই অঙ্গীকারের দায়ভার গ্রহণ করতে প্রস্তুত? নাকি আপনি আমাকে শুধুই সেই মেয়েটি হিসেবে দেখেন, যে একা, যে ভঙ্গুর? আপনার সান্নিধ্য আমাকে মুক্তি দিয়েছে, কিন্তু একই সঙ্গে এক নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। আমাদের এই চাওয়া পাওয়ার সম্পর্কটা কি শুধুই অনুভূতির হবে? নাকি তার চেয়েও বেশি কিছু? আপনি যদি সত্যিই আমাকে চান, তাহলে আমার হৃদয়ের প্রতিটি খাঁজে থাকা এই প্রশ্নগুলোর উত্তর আমার চাই। আপনি কি সেই উত্তর দিতে পারবেন? আমার চাওয়া পূরণের দায়িত্ব নিতে পারবেন? আমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে? আপনি কি আমার পথ চলার সঙ্গী হতে চান, নাকি আর বাকি পুরুষদের মতো নিয়ম পালনে আপনিও একসময় ব্যস্ততা দেখাবেন, বাস্তবতার সাথে সুন্দর করে ফের পরিচয় করাবেন? আমার মন বলে, আমাদের মধ্যে যে সংযোগ তৈরি হয়েছে, তা খুব সহজে ভেঙে যাওয়ার নয়। আপনি যদি সত্যিই আমাকে চান, তবে সেই প্রতিজ্ঞার পথে একসাথে চলতে প্রস্তুত কিনা, তা জানাই হবে আমার শেষ চাওয়া। ইফতেখার, এ কথা আমি বারবার বলবো, আমার কাছে ভালোবাসা মানে কেবল একটা অনুভূতি নয়, আমার কাছে ভালোবাসা মানে দায়িত্ব, যত্ন, শেষ অবধি থেকে যাওয়ার এক অঙ্গীকার। ইতি, অরণি। চিঠিটার মধ্য দিয়ে শুকনো বকুলের সুবাস পাওয়া যাচ্ছে। ইফতি খামটা খুলে দেখল, সেখানে 5টা শুকিয়ে যাওয়া বকুল ফুল আর ছোট্ট একটা চিরকুট আছে। ইফতি চিরকুটটা বের করল। সেখানে লেখা, 5টা বকুল মানে 5টা অঙ্গীকার, সময় দেওয়া, যত্ন করা, গুরুত্ব বোঝানো, বিশেষ অনুভব করানো আর শেষ অবধি থেকে যাওয়া। ইফতি চোখ বন্ধ করে চিঠি চিরকুট আর খামটা ডানহাতে বুকে চেপে রাখল। বড় বড় শ্বাস ফেলতে ফেলতে বিড়বিড় করে বলল, প্রিয়নারী আমার, তোমার চাওয়াগুলো আমার কাছে আদেশের অনুরূপ। আমি দিতে বাধ্য তোমায়। আন্ডারস্কোর। অরণি ছাদের একটি কোণায় দাঁড়িয়ে আছে। তার চারপাশটা ভীষণ শান্ত, মধ্যরাতের আকাশ বিস্তৃত। চাঁদের মৃদু আলো তার মুখে এবং শাড়ির ওপর রূপালি আভা ছড়িয়ে দিচ্ছে। শাড়িটি নীল রঙের, যা চাঁদের আলোতে রূপালি ও সাদা আলো দিয়ে মিশে গেছে, ফলে এটি একটি জাদুকরী ছাপ সৃষ্টি করেছে। চাঁদের স্নিগ্ধ আলোতে তার মুখের ভাবের সূক্ষ্মতা আরও প্রাকৃতিক মনে হচ্ছে, কিছুটা দুঃখের মিশ্রণ, কিন্তু সেই সঙ্গে এক গভীর আনন্দও ফুটে উঠছে চোখে মুখে। আকাশে তারাগুলো চকচক করছে, প্রকৃতি যেন একটি নিস্তব্ধ সঙ্গীত বাজাচ্ছে, যা রাতের শান্ত পরিবেশকে আরও মুগ্ধকর করে তুলছে। হালকা বাতাসে তার শাড়ির আঁচল এদিক ওদিক ঢেউ খেলছে, যেন রাতের সুবাসের সাথে মিশে যাচ্ছে। তার চোখ দুটি ঝলমল করছে, জ্যোৎস্নার সাথে তা যেন এক অদ্ভুত মাধুরী ছড়িয়ে পড়েছে। 1 কাপ কফি ও 1 কাপ চা হাতে ইফতি যখন ছাদে প্রবেশ করল, বাতাসে তীক্ষ্ণ পুরুষালী পারফিউমের গন্ধে অরণি চোখ বন্ধ করে বড় করে শ্বাস টানল। এই সুন্দর পরিবেশে, প্রকৃতির সাথে মিলেমিশে তার উপস্থিতি একটি স্বপ্নের মতো মনে হচ্ছে, একটি সুন্দর রাতের গল্পের অংশ, যেখানে তাদের কথোপকথন ও মধুর স্মৃতিগুলো রাতটায় ছড়িয়ে পড়বে। ইফতি এগিয়ে এসে পাশাপাশি দাঁড়ালো। হাতের চায়ের কাপটা অরণির দিকে এগিয়ে দিয়ে বলল, সুন্দর দেখাচ্ছে। অরণি আর চোখে তাকালো ইফতির দিকে। তারপর, সত্যি বলছি। বিশ্বাস হচ্ছে না? অরণি হেসে বলল, বিশ্বাস না হওয়ার মতো না। চাঁদের আলোয় গাছের শুকনো পাতাটিকে অসম্ভব স্নিগ্ধ দেখায়, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা ছাড়া অন্য কিছু তখন করতে ইচ্ছে করে না। ইফতি কার্নিশ থেকে অপরাজিতা ফুল ছিঁড়ে এনে অরণির কানে গুজে দিয়ে ফোন বের করে বলল, একটা ছবি তুলি? ঠিক আছে। অরণি তাকাতেই ইফতি ফোনের ক্যামেরা অন করে বলল, এমন সুন্দর তুমি আর চাঁদ একসাথে, ছবি না তুললে পাপ হবে। অরণি হাসল, চায়ের কাপে চুমুক দিয়ে বলল, ইফতি, আপনার কাছে ভালোবাসার সংজ্ঞা কি? ইফতি সময় নিয়ে অরণির দিকে তাকালো। অরণি মেয়েটা দেখতে ভীষণ মিষ্টি। সারাদিন মুখে দুশ্চিন্তার ছাপ থাকে, কাজের চাপ থাকে, আর রাতের শেষান্তে এসে সে সামান্য নিশ্চিন্ত হয়। তাই দিনের অন্যান্য সময়ের তুলনায় এই সময় তাকে আরও স্নিগ্ধ দেখায়। তার ওপর যখন চাঁদ স্বয়ং অরণিকে সাজাতে নিজের আলো দেয়, তখন সে যেন আরও মোহময়ী হয়ে ওঠে। সোনামুখে রূপালী চাঁদের আলোয়, অরণি এদিক ওদিক তাকিয়ে মুচকি হাসল। ইফতি তা দেখে বলল, আমার কাছে ভালোবাসা মানে অনুভূতি কেবলই। তবে আমি তোমাকে ভালোবাসি মানে, তোমাকে ভালো রাখার দায়িত্ব আমার। তোমাকে ভালো রাখতে আমি অঙ্গীকারবদ্ধ। অন্যদিকে মুখ ঘুরিয়ে হেসে ফেলল অরণি।
ভালোবাসেন, অনিচ্ছাকৃত নাকি ইচ্ছাকৃত? ইফতিও হাসল, মাথার পেছনের চুলে হাত বুলিয়ে বলল, ভালোবাসাটাও অনিচ্ছাকৃত। এখন যে বললাম, তাও অনিচ্ছাকৃত। তোমার প্রতি আমার সব ধরনের আকর্ষণ অনিচ্ছাকৃত। শেষমেশ জানতে এসে তোমাতে ডুবলাম, অনিচ্ছেদের শীর্ষে তা। অরণি তাকালো ইফতির দিকে, চোখ মুখে তার অজানা এক আভা। প্রচণ্ড লোভ তার ভালোবাসা পাওয়ার। তাই ইফতিকে সে না চাইলেও তার মন চেয়ে বসেছে। ইফতিকে সে ভালো না বাসলেও তার মন ভীষণভাবে তার দিকে ঝুঁকছে প্রতিনিয়ত। তার মন স্বার্থপরের মতো কাজ করছে। ভালোবাসার আকাঙ্ক্ষায় সে ভালো না বেসেও এক পুরুষের সান্নিধ্য চাইছে। সব সময় পুরুষজাতিকে ঘৃণা করে আসা অরণি নামের মেয়েটা এই নির্দিষ্ট পুরুষকে ভালোবাসতে উঠে পড়ে লেগেছে, যেন ভালোবাসা আনতেই হবে, জোর করেই হোক সে আনবেই। আকস্মাৎ অরণির চোখে অন্য এক দ্যুতি খেলে গেল। থমথমে গলায় সে বলল, আপনি প্রস্তুত, ইফতি? ইফতিও আটকালো এই প্রশ্নটায়। অরণি কিসের প্রস্তুতির কথা জিজ্ঞেস করছে তা বোঝার মতো মানসিকভাবে যথেষ্ট বিকশিত সে। অথচ এই প্রশ্নের উত্তরে, হ্যাঁ, আমি প্রস্তুত, ধরনের উত্তর অরণির মনে ভালো কোনো প্রভাব ফেলবে না। সে সময় নিয়ে বলল, নিঃসন্দেহে। ইফতি থামল, ফের বলল, আর তুমি? প্রেমের প্রতি আমার আগ্রহ নেই, বিয়ের প্রতি আরও না। অথচ নিয়মমাফিক দুটোই মানুষ করে, না পারলে অন্তত একটা করে। নিজের কথাগুলো আমি জানিয়েছি, আপনার থেকেও শুনতে চাই। মনের সাথে যদি ইচ্ছে ও চিন্তাভাবনাও মিলে যায়, তবে আমি শর্তসাপেক্ষ বিয়েতে এগোতে চাই। এতক্ষণ অবধি সবটা ঠিক থাকলেও এ পর্যায়ে এসে ইফতির কপাল কুঁচকে এলো। সে জিজ্ঞেস করল, কেমন শর্ত? সম্পর্কহীন অবস্থায় সম্পর্কে জড়ানোর মুহূর্তে অরণি সরাসরি বৈবাহিক প্রস্তাবনা রাখল, তাও শর্ত জুড়ে। ব্যাপারটা অত্যন্ত অবাক করার মতো। অন্য কোনো ছেলে হলে কেমন প্রতিক্রিয়া দেখাতো জানা নেই, তবে ইফতির কাছে এখনো খুব অস্বাভাবিক লাগছে না। অথচ অরণি যেন চাইছে ইফতি প্রচণ্ড অস্বাভাবিক অনুভব করতে করতে হতবিহ্বল অবস্থায় হা হয়ে দাঁড়িয়ে থাকুক, তাই বলল, বিয়ে যদি হয়, তবে বিয়ের পর আমরা জন আলাদা থাকব। আপনি আপনার বাবার কাছে, আমি আমার মায়ের কাছে। অবিলম্বে ইফতি বলে উঠল, এ কি অলক্ষণে কথা, অরু! হো হো শব্দে হেসে উঠল অরণি। রসিকতা করলাম আপনার সাথে। আপনার ফিরতি চিঠি পাওয়ার পরই আমি আমার শর্তগুলো রাখব। এরপরেরটা আমাদের জনের মিউচুয়াল ডিসিশন হবে। বোঝা গেল? ইফতি আগের চেয়েও বেশি অবাক হল, থমথমে গলায় বলল, রসিকতা? সিরিয়াসলি? অরণি আরেক দফা হাসল ইফতির প্রতিক্রিয়া দেখে। জি, আপনার এই বিস্মিত মুখটা দেখতে সুন্দর লাগে। এই অসম্ভব স্বস্তিদায়ক হাসিটাতে কি ছিল জানা নেই, তবে ইফতি অন্যত্র তাকাতে পারেনি আর। নিষ্পলক দেখে গেছে, যেন পলক ফেলাটাও দোষের দেখাবে। অরণি বেশ কিছুক্ষণ পর বলল, চা ভালো বানাতে পারেন। ধন্যবাদ এর জন্য। এখন ঘুমোনো উচিত। আর একটু পরই ফজরের আজান দিয়ে দেবে। অথচ মনে হলো রাত শুরু হয়েছে একটু আগেই। অরণি চোখে হাসল। আপনার সাথে আমার সময় ভালো কাটে। একই ব্যাপারটা আমার সাথেও ঘটে। সে রাতের আলাপন ওখানটাতেই থেমেছিল। এর 4 দিন পর ইফতির কাছ থেকে চিঠি এলো তার। ইফতি লিখেছে, অরণি, 1 বছরের চেনাজানা, হুট করেই ভালো লাগা, পরে এক মধ্যরাতে ঘুমভাঙা চোখে সিলিংয়ের দিকে তাকিয়ে যখন তোমার ভাষা ভাষা মুখটা কল্পনা করলাম, ভীষণভাবে টের পেলাম, আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। ভালো না বাসলে কেউ কাউকে অর্ধ জাগ্রত অবস্থায় এতটা আপন ভাবে না। আমার কাছে ভালোবাসা মানে ভালো থাকা, ভালো রাখা। কাজেই মন থেকে অবশিষ্ট সকল ভীতি মুছে ফেলো। আমি তোমাকে ভালো রাখব। তোমার ধারণা, সব পুরুষই এক হয়, তারা ঠকায়। যদি বলি একই ধারণা আমারও আছে মেয়েদের ক্ষেত্রে, আমিও তো ঠকেই এসেছি। প্রথমে মায়ের থেকে, এরপর প্রাক্তনের কাছে। সব মেয়েরা সয় থাকে না, অরু। কেউ কেউ নিজের সুখের আগে পেটের সন্তানকেও দেখে না, কেউ তো 4.5 বছরের প্রেমিকের সাথে চিট করতেও দ্বিধা করে না। জীবন থেকে পাওয়া, ঠকে যাওয়ার ভয় যে পিছিয়ে গেছে, তার সামনেই স্বর্গ ছিল, কে জানে, হয়তো আমার সুখ তুমি। স্রষ্টা যতটা নেন, তার চেয়েও চমকপ্রদ কিছু বহুগুণে ফিরিয়ে দেন। আমার চমকপ্রদ কিছু তুমি নও, এর গ্যারান্টি আমি কি করে দিই বলো? কাজেই আমার এগোতে ভয় নেই। তুমিও ভয় রেখো না। তুমি চিঠির উত্তর চিঠিতে চেয়েছিলে। তো শোনো, তোমার 5.5 পৃষ্ঠার চিঠির উত্তরে একটি বাক্য, আমি তোমাকে এখনো চাই, এরপরেও চাই, শেষ অবধি চাই। আমাদের একটাই জীবন, একটাই মরণ। এক জীবন, এক মরণ, সবকিছুর জন্য কেবল তোমাকে চাই।
ঘুম ভাঙা সকালে তোমাকে পাশে চাই, বিকেলের চায়ের আড্ডায় মুগ্ধ নজরে তোমার ভীষণ শখের শ্রোতা হতে চাই, রাত বিরেতে শহরের রাস্তায় ঘোরার জন্য তোমাকে চাই। আমার একটা আকাশ আছে আধারে আচ্ছন্ন, সেই আকাশের একমাত্র চাঁদরূপে তোমাকে চাই। তোমার রাগ অভিমানের দায়িত্ব নিতে চাই, তোমাকে নিজের করে চাই, তোমাকে নিজের দাবি করতে চাই, ভীষণভাবে তোমাকে চাই, শুধুই তোমাকে চাই। হয়তো তুমি, নয়তো অন্য কেউ নয়, এমন এক পর্যায়ে বসে আমি তোমার মুখের গাম্ভীর্যের কল্পনায় আরও একবার প্রেমে পড়ে গেলাম, তোমারই। কি সাংঘাতিক অবস্থা আমার, তুমি কি বুঝতে পারছো? এরপরও কোনো প্রশ্ন থাকলে সরাসরি করো। তোমার জন্য আছি, সব সময়। ইফতেখার মাহমুদ। অরণি কতবার যে চিঠিটা পড়ল, তা হিসেব করার মতো নয়। সে থামছে, পড়ছে, আবার থামছে, শেষ হচ্ছে, শুরু থেকে ফের শুরু করছে। চিঠির প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ, আর শেষাংশের ওই, তোমাকে চাই। অরণির মনে হচ্ছে সে এক অন্য ভুবনে আছে এখন। নয়তো এসবই বাকি হচ্ছে তার সাথে। বুকের ভেতর দ্রিমদ্রিম বাজছে তার। নিঃশ্বাসের বেগ ঘন হচ্ছে, এলোমেলো শ্বাস এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। বেশ কিছুক্ষণ পর চিঠিটা সে ডায়ারির ভাঁজে রাখল। উঠে পড়ল বারান্দা থেকে। ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে রুমে আসতেই দেখল ওয়াশরুম থেকে আয়েশা বেরোচ্ছে। মায়ের কাছে এগিয়ে গেল অরণি। ঘুমোওনি? আয়েশা কিঞ্চিত মাথা হেলে বলল। ঘুম ভেঙে গেল। চা খাবে? আচ্ছা। অরণি দ্রুত 2 কাপ চা বানিয়ে মাকে নিয়ে ছাদের অংশটায় চলে গেল। আয়েশা ওপরের সিঁড়িতে বসল, অরণি 2 সিঁড়ি নিচে বসল। এতক্ষণে অনেকটা শান্তি পাচ্ছে অরণি। চিঠিটা পড়ে কিছুক্ষণের জন্য অস্থিরতায় সবকিছু উলটপালট লাগছিল। শব্দ তো নয়, এক একটা যেন ধারালো তলোয়ার। আবারও যখন উত্তেজিত হয়ে উঠছিল অরণি, আয়েশা বলে উঠল। কেমন আছিস, মা? অরণি অপ্রস্তুত হল। ফট করে তাকালো আয়েশার দিকে। জোরপূর্বক হেসে বলল। ভালো আছি, মামুনি। তুমি? ভালো আছি। আয়েশা বেখেয়ালি হল। দূরে কোথাও দৃষ্টি স্থির রেখে বলল। এবার বয়স কত যেন পড়ল তোর? 21 না? অরণি শোধন করে বলল। 23 বছর, মামুনি। কিসে পড়ছিস? MBA করছি। কপাল কোঁচকাল আয়েশা, অরণির দিকে তাকাতেই কোঁচকানো কপাল শিথিল হল তার। দ্বিধান্বিত গলায় শুধাল। আসলেই? হ্যাঁ। অরণি বুঝতে পারল, তার মা তার ব্যাপারে ঠিকঠাক জানে না। সারা জীবন সংসার ধর্ম পালন করে আসা আয়েশা সেভাবে অরণির জীবন নিয়ে আগ্রহ দেখায়নি কখনো। পর্যাপ্ত স্বাধীনতা দিয়েছিল। অথচ, বেশিরভাগ বাঙালি মায়েরা ছাড় দেওয়া আর ছেড়ে দেওয়ার মাঝে তফাৎ করতে পারে না। কেউ কেউ সীমাবদ্ধতার গণ্ডি এঁকে দেয় ছোট্ট করে, কেউ তো ছেড়েই দেয়। অরণি হতাশাজনক শ্বাস ফেলল। আয়েশা জিজ্ঞেস করল। প্রেম করিস? ভরকাল অরণি। এমন এক প্রশ্ন এই 23 বছরের জীবনে সে শুনতে পায়নি কখনো কারো কাছ থেকে। অথচ মা কি অনায়াসেই না করে ফেলল। অরণি থেমে থেমে উত্তর দিল। না, মামুনি। মিথ্যে বলছিস? না, তোমাকে মিথ্যে বলি না। ইফতির সাথে তার প্রেমের সূচনা এখনো হয়নি। কাজেই বলে লাভ নেই। তবুও অরণির মনটা কেমন খচখচ করতে লাগল। বলা উচিত কি বিষয়টা? আয়েশা চায়ের কাপটা একপাশে রেখে বলল। কাউকে পছন্দ হয়? এবার আর অস্বীকার করল না অরণি। আমি চিনি। হ্যাঁ, ইফতি। ইফতি? কে? ভাবল আয়েশা। পরক্ষণে শুধাল। বাড়িওয়ালার ছেলে? বিয়ে করবি ওকে? হয়তো হ্যাঁ, হয়তো না, জানি না ঠিক। কেন জানিস না? ভালো ছেলে তো। ভালো। আয়েশা নরম হলো খুব, তাকিয়ে রইল অরণির দিকে। অরণি নিজের মাথাটা আয়েশার কোলে রেখে সামনে তাকিয়ে রইল। আয়েশা ওর মাথায় চুলে বিলি কাটতে কাটতে বলল। তোর মন কি চায়? মনের সাথে আমার সংযোগ নেই, মামুনি। তাই সে কি চায়, জানতে কষ্ট হচ্ছে। খুব বুঝতে পারল, এমন একটা প্রতিক্রিয়া দেখিয়ে আয়েশা বলল। ও। আরও অনেকটা সময় কেটে গেল। চুলে হাত বুলিয়ে দেওয়ার কারণে অরণি অসম্ভব শান্তি পাচ্ছে। সকল দুশ্চিন্তা আপাতত তার নাই হয়ে গেছে। ঘুম ঘুম পাচ্ছে। মিষ্টি মোলায়েম বাতাসে চোখ দুটো লেগে আসতেই আয়েশা বলা শুরু করল। আমার জন্মের সময়ই আমার মা মারা যায়। ভাইয়া আর বাবা মিলে আমাকে বড় করে অনেক যত্নের সাথে। বুদ্ধি হওয়ার পর যতটুকু মনে আছে, আমি বেশ সম্ভ্রান্ত পরিবারেরই মেয়ে ছিলাম। সবকিছু চাওয়ার আগেই পেয়ে যেতাম। বাড়িতে তাহেরা নামে এক খালা ছিল, আমার দেখাশোনা করার জন্য। তাকে তাহুমা বলতাম ছোটবেলায়। খুব আদর করতেন আমাকে। আমাকে নিয়ে খেলতেন, গল্প বলতেন। রোজরাতে বাবা আমাকে আর ভাইয়াকে গান গাইয়ে ঘুম পাড়াতেন। মায়ের অভাব বুঝতাম না আমি। ভাইয়া আমার চেয়ে 6 বছরের বড় ছিল। তাই বাবার মতোই আদর করত আমাকে। স্কুলে ভর্তি করে দিল বাবা আমাকে।
সকালে বাবা দিয়ে আসতো আমাদের দুইজনকে। বিকেলে তাহুমা নিয়ে আসতো। ছোটবেলা থেকেই বাবা আমাকে আর ভাইয়াকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন। প্রতি সাপ্তাহিক ছুটিতে আমাদের ঘোরাঘুরি হতো। কত কত জায়গায় যে ঘুরে বেরিয়েছি। আমার বয়স তখন 12-13 বছর। বাবা ভাইয়াকে নিয়ে একটা কাজে বের হয়। তাহুমা আমার সাথেই থাকে সেদিন। রাতে প্রচণ্ড জ্বর আসে। বাবা কখনো আমাকে ছেড়ে অন্য কোথাও রাতে থাকতো না। অথচ সেদিন ফিরলি না। শুধু সেদিন না, আর কখনোই ফিরল না। সকালে দুটো লাশ আসে। হাইওয়েতে কার অ্যাক্সিডেন্টে স্পট ডেথ আমার বাবা আর ভাইয়ার। আমি জ্বরাক্রান্ত অবস্থায় শুধু এটুকুই দেখেছিলাম, বাবার মাথা থেতলে গেছে, ভাইয়ার হাত ছিঁড়ে গেছে। দাফনের সময় আমি নাকি জ্বর বেড়ে যাওয়ায় সেন্সলেস হয়ে গেছিলাম। এরপর হসপিটালে ছিলাম 1 সপ্তাহ। সব সময় ভয় হতো, কান্না করতাম। চারপাশে কেউ নেই, আমার মা নেই, বাবা নেই, ভাইয়া নেই। সব সময় ভাইয়া আর বাবার মুখটা দেখতে পেতাম। ওই ভাঙাচোরা মুখ। আল্লাহ, কি ভয়াবহ ছিল, মা। আমার শরীরের অবস্থা দিন দিন বিগড়ে যাচ্ছিল। সুস্থ হতে আরও সময় লাগলো। শারীরিক সুস্থতা এলেও মানসিকভাবে তখনও আমি ভীষণ অসুস্থ। ডিসচার্জের সময় মামা মামিরা এলো আমাকে নিতে। তারা আমাকে তাদের বাড়িতে নিয়ে গেল। এরপর আর কখনো আমার বাড়িতে আমি যাইনি। কেন যাইনি, বিষয়টা তখন জানি না। আমার মামা মামিদের সঙ্গ ভালো লাগতো। ও বাড়িতে তো কেউ নেই, যাওয়ার ইচ্ছেও তাই দেখায়নি। বছর পরে জানতে পারলাম, বাবার সব সম্পত্তি নাকি চাচাদের দখলে চলে গেছে। কিভাবে গেছে, কি হয়েছে তখনও জানি না। বয়স 13-14 তখন মাত্র। আগ্রহও দেখাইনি। মামা আমাকে একটা স্কুলে ভর্তি করে দিল। ওই ট্রমাতে এমনিতেই আমি সারাক্ষণ ভুগতাম, অসুস্থ হয়ে পড়তাম। মাধ্যমিক টপকাতে টপকাতে আমার 18 বছর বয়স হয়ে গেল। বিয়ের প্রস্তাব এলো একটা ভালো ঘর থেকে। মামা মামি খুশিমনেই আমাকে বিয়ে দিয়ে দিলেন আমজাদের সাথে। বিয়ের পর আমি প্রতিপদে অবাক হতে লাগলাম। বাবার কাছে ননির পুতুলের মতো বড় হওয়া আমিটা কাজের মেয়ের মতো খাটছি এখানে। নিজের সংসার, নিজের কাজ, তাই ব্যাপারটাকে আমলে নিতাম না। অথচ যখন দেখতাম অন্য জায়েরা পায়ের ওপর পাতুলে বসে আমাকে হুকুম করছে, তখন বিষয়টা বুঝে আসতো আমার। আমি দিন দিন নিশ্চুপ হয়ে যেতে লাগলাম। আমজাদের সাথে বিয়ের প্রথম কয়েকটা মাস কিভাবে যেন কিছু না বুঝেই চলে গেল। চতুর্থ মাসে প্রেগন্যান্ট হলাম আমি। তুই হলি আমার সুখ, আমার শান্তি। 12-13 বছর বয়সে যেই শান্তিটা হারিয়েছিলাম, তোর মাধ্যমে ফিরে পেলাম। দুঃখ আর আমাকে ছুতে পারত না। অথচ সুখ সাময়িক। আমি আর কনসিভ করতে পারি না। শুধু মিসক্যারেজ হয়ে যায়। এদিকে সবাই ছেলে দাও বলতে বলতে আমাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছিল। অনেক অনেক চেষ্টার পর বিয়ের 6 বছরের মাথায় আমি প্রেগন্যান্ট হই আবারও। জানলাম, ছেলে বাবু। সবাই কি খুশি। অথচ সেই খুশিও আমার টিকল না। আবারও বাচ্চা নষ্ট হয়ে গেল। এরপর আর হলো না। শ্বশুরবাড়িতে লাঞ্ছিত হতে লাগলাম ক্রমাগত। ছোট জায়ের যখন প্রথম ছেলে সন্তান জন্মাল, আমি যেন সংসারের সবচেয়ে অবহেলিত প্রাণী হয়ে গেলাম। অথচ আমার জানামতে, জীবদ্দশায় এমন কোনো পাপ আমি করিনি যে স্রষ্টা আমাকে সংসারস্বরূপ জাহান্নাম দেখিয়ে দেবেন। আমার স্বামী আমার সবকিছু কেড়ে নেয়। আমার অধিকারটুকু পর্যন্ত আমার জন্য অবশিষ্ট রাখে না। বিয়ে করে, আমার সব সয় থেকে যাওয়া এই সংসারটিতে 23 বছরের সকল এফোর্টকে এক নিমিষেই, অযথা, প্রমাণ করে দেয়। অরণি নিশ্চুপ হয়ে শুনে যায় সবটা। এখানকার 90% তার অজানা ছিল। মা কখনো এসব তাকে বলেনি। আজ কেন বলল, হয়তো মনের ভেতর চাপা পড়া কথাগুলো বেশ ভারী হয়ে উঠেছিল বলেই। অরণি দীর্ঘশ্বাস ফেলল। আয়েশা আবারও বলা শুরু করল। মা, সংসার জীবনটা বেশ কঠিন। মানিয়ে নিতে শিখতে বলবো না আমি তোকে। তোকে শুধু এটুকুই বলবো, জীবনে চলার পথটা তখনই মসৃণ হবে, যখন দেখবি সঙ্গী তোর গুরুত্ব বোঝে। তাড়াহুড়ো করিস না এ ব্যাপারে। সময় নে, নিজেকে বোঝ, বিপরীত ব্যক্তিকে বোঝ। আমার অরু সব বোঝে। সে ঠিক বুঝে যাবে সে কোথায় ভালো থাকবে। ঠিক না? অরণি ছোট্ট করে বলল। আমি খুব ভাবি, তুই না থাকলে আমার জীবনটা কেমন হতো। হয়তো বাঁচতামই না আমি। আল্লাহ সবাইকে বাঁচার জন্য একটা না একটা কারণ ঠিকই দিয়ে রাখেন। আমারটা তুই, সোনা। ঘুম পাচ্ছে, মা? অল্প। রুমে চল, ঘুমাবি। না, এখানে থাকতে ভালো লাগছে। আচ্ছা। আয়েশা অরণির মাথায় হাত রেখে ফের বলল। চুলের যত্ন নিস না? সময় হয় না। আমি আছি তো। তাহুমা আমাকে একটা তেল বানিয়ে দিয়েছিল ছোটবেলায়, আমার মনে আছে। আমি তোকে বানিয়ে দেব, কেমন? আচ্ছা, তোর জন্য অন্তরটা পড়ে খুব, মা।
অরণি নড়েচড়ে বসল। চিন্তা করো না, মামুনি। আমি ভালো আছি। দুশ্চিন্তা হয় তবুও। তোকে আমি সুন্দর একটা জীবন দিতে পারিনি। আমি মা হিসেবে কেমন যেন। বেশি ভাবছ তুমি, মামুনি। আর ভেবো না, জীবন সবসময় সবভাবেই সুন্দর। যতবার হোঁচট খাবো, ততবার উঠতে শিখব। তুমিই বলো, সুন্দর না? প্রশ্নটা করে অরণি তাকালো আয়েশার দিকে। তার চোখ দুটো জলে টইটম্বুর। এক ফোঁটা গড়িয়ে পড়ল। অরণি আটকালো না, আয়েশাকে কাঁদতে দিল। আন্ডারস্কোর। এরপর দুটো দিন অরণির বেশ ব্যস্ততায় কেটে গেল। মধ্যরাতে যখন বারান্দায় বসে ল্যাপটপে ডুবেছিল, ফোনে টেক্সট এলো তার প্রচণ্ড মাথা যন্ত্রণায় চোখ দুটো কুঁচকে এলো। ফোন হাতে তুলে দেখতে পেল ইফতি টেক্সট করেছে। ম্যাডাম, বিজি খুব? অরণি রিপ্লাই দিল, কিছুটা। প্রেশার যাচ্ছে? প্রেশার যাচ্ছে না ঠিক। নিজ থেকে নিচ্ছি। আমাদের সমাজে এমনিতেই মেয়েদের কাজটাজ করা নিয়ে আজেবাজে নানান কটূক্তি এখনো লোকে করে থাকে। তার ওপর আমি করছি ডিজিটাল মার্কেটিং। কাজ নিয়ে যথেষ্ট ডেডিকেটেড ছিলাম বলে এই পর্যায়ে এসে মাম্নিকে একটা যথেষ্ট স্বাচ্ছন্দ্যের লাইফ দিতে পারছি আমি। এ নিয়ে লোক আরও বাজে বাজে কথা বলছে। নিচতলার এক আন্টি আসতো মাম্নির কাছে আড্ডা দিতে। তিনি এলাকায় ছড়িয়ে বেরিয়েছেন, আমি নাকি দেহ ব্যবসা করে সংসার চালাই। কতটা বিশ্রী শোনাচ্ছে, টের পাচ্ছেন? তাই কিছু জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করেছি। ভাইবা আছে দিন পর। তাই একটু প্যারা নিতে হচ্ছে এখন। টেক্সটটা আসার পর ইফতি থেমে থেমে পুরোটা পড়ল। দীর্ঘশ্বাস আসে তার। মেয়েটার জন্য মনটা আরও কোমল হয়ে ওঠে। মাঝে মাঝে তো ভীষণ ইচ্ছে করে, শক্ত করে মেয়েটাকে বুকের ভেতর নিয়ে রেখে দিতে, খুব যত্নে রাখতে, খুব ভালোবাসতে। দুনিয়াদারি বোঝার দরকার নেই তার। অথচ ইফতি অপারগ, এক আকাশ সমান দায়িত্ব অরণির কাঁধে। সময় নিয়ে টাইপ করল ইফতি। বুঝলাম, কিন্তু এভাবে রাত জাগলে শরীর খারাপ করবে না? সমস্যা নেই, অভ্যস্ত আমি। সেটাও বুঝলাম। ঘুমোচ্ছ কখন? ঠিক নেই, ইফতি। 3 দিন ধরে খাওয়া ঘুম ঠিকঠাক হচ্ছে না। খুব ক্লান্ত লাগছে। শরীর টানছে না। ছোট্ট একটা ব্রেক নেবে? নেওয়া দরকার সম্ভবত। অরণি পরপর আরও দুটো টেক্সট করল। আধ ঘন্টার একটা ব্রেক রিফ্রেশমেন্টের জন্য নেওয়াই যায়। তাই না, কি বলেন? নেওয়া যায়। ছাদে আসো তবে। আপনি বাসায় আছেন? ইফতি এ পর্যায়ে হেসে উঠল। ম্যাডাম, নিচে তাকান। বারান্দাতেই আছি আমি। অরণি কোলের কুশনটা টেবিলের ওপর রেখেই উঠে পড়ল। ঝুঁকে দাঁড়ালো রেলিং ধরে। ঠিক নিচেই ইফতি সোফায় হেলান দিয়ে রেলিংয়ের ওপর পা তুলে বসে আছে। তাকিয়ে আছে এদিকেই। অরণিকে দেখে একগাল হেসে বলল, হোয়াটসঅ্যাপ, ম্যাডাম, চা খাবেন? জবাবে এক সুমিষ্ট হাসি দ্বারা অরণি বলল, কেন নয়। ইফতি চা আর কফি নিয়ে ছাদে চলে এলো। অরণি সাদা গোলজামা আর অলিভ কালারের প্লাজো পরে দাঁড়িয়ে আছে। আজ চাঁদের আলো নেই একদমই। দূরের স্ট্রিট লাইটের আলোয় অরণিকে স্পষ্ট বোঝা যাচ্ছে। ইফতি পাশাপাশি দাঁড়ালো। বরাবরের মতোই চায়ের কাপটা এগিয়ে দিল অরণির দিকে। অরণি প্রশস্ত হেসে কাপটা নিয়ে বলল, আপনার হাতের চা মানে অমৃত, ইফতি। কি দারুণ বানান। নির্ঝঞ্ঝাটে যে কোনো চাখর মেয়েকে পটিয়ে ফেলতে পারবেন কেবলমাত্র 1 কাপ চা খাইয়েই। আপনি পটে যান, ম্যাডাম। তাতেই জনম সার্থক হয়ে যাবে। জবাবে হাসল অরণি কেবল, কিছু বলল না। ইফতি ফের বলল, কেমন আছো এখন? চোখ বুজল অরণি, অধর প্রসারিত এক ছোট্ট হাসিতে বলল, নিশ্চিন্ত। আপনার কাছে আমার সকল দুশ্চিন্তারা বাধা পড়ে যায়। অশান্তিগুলো নাই হয়ে যায়। আপনি আমার অভ্যেস খারাপ করে ফেলেছেন, ইফতি। এত এত ক্লান্তির মাঝে এক টুকরো স্বস্তির জন্য আপনাকে আমি সারাটাক্ষণ খুঁজে ফিরি। খোঁজার প্রয়োজন কোথায়? আমি তো আছি। এই তো, হাতের নাগালে, মনের সবচেয়ে কাছে। আকস্মাৎ হৃৎপিণ্ডটা বেশ লাফিয়ে উঠল অরণির। সচকিত হয়ে তাকালো ইফতির দিকে। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার। বুকের ভেতর দ্রিমদ্রিম শব্দ করে তাণ্ডব চালাতে থাকা হৃৎপিণ্ডটা অনিয়ন্ত্রিত এখন। সেভাবেই জিজ্ঞেস করল, শেষ অবধি থাকবেন? মৃত্যুর আগ অবধি থেকে যাব। তোমার হয়ে। অরণি ছাদ থেকে ফিরে যখন বারান্দায় এলো, তখন বেশ নিশ্চিন্তমনে সে ছিল। সকল জাগতিক দুশ্চিন্তা, কষ্ট, বাইরের মানুষের উদ্ভট কথাবার্তা থেকে মুক্ত তখন। এসে হাতের কাজগুলো ধরল। অথচ সুখ সাময়িক। অরণির কপালে এসব সয় না। ইফতি নামক লোকটা যখন আসে, বোঝায়, তুমি আমার জীবনে সর্বাপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ, তখন অরণি শান্তি পায়। তার মনে হয়, কেউ তো আছে যার সময় ও সুখের একচ্ছত্র আধিপত্য কেবলই তার। তখন তার পৃথিবীটা নেচে ওঠে। অথচ সেই পুরুষটার নজরের বাইরে এলেই বুকের ভেতর শুরু হয় অসুখের উৎপাত। এই তো, হাঁসফাঁস লাগছে এখন।
বুকের ভেতরটা কেমন করছে, অস্থিরতা কাজ করছে। এই অস্থিরতা বিগত কিছুদিন ধরেই সে অনুভব করছে। কেমন যেন অদ্ভুত, অস্বস্তিকর। মনে হচ্ছে কিছু একটা হারাতে চলেছে সে। আরও বাজেভাবে সে এই জীবনযুদ্ধে হারতে চলেছে। আর কাজে মনোযোগ দিতে পারল না। ডাইনিংয়ে গিয়ে ফ্রিজ থেকে পানির বোতল বের করে পুরোটা শেষ করল। তখন বাজে রাত 3:30। সে ফিরে এলো বেডরুমে। ডিম লাইটের আলোতে অস্পষ্ট দেখা যাচ্ছে সব। বিছানার একপাশে ঘুমোচ্ছে আয়েশা। অরণি অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল। তার ঘুম আসছে না, অথচ ঘুম জরুরি। এই অদ্ভুত পরিস্থিতিতে এসে একটুকরো স্বস্তির জন্য অরণি উঠে একটা স্লিপিং পিল নিয়ে ঘুমোতে গেল। আস্তে আস্তে তলিয়ে যেতে লাগলো অরণি অচেতন ভুবনে। একটানা 6.5 ঘন্টা ঘুমোল সে। সকালে উঠে মেয়েটা টের পেল, সে নিজের প্রাণের চেয়েও প্রিয় মাম্নির লাশের সাথে এতক্ষণ পরম নিশ্চিন্তে শুয়ে ঘুমোচ্ছিল। গতরাতে ঘুমের মধ্যেই তার মা মারা গেছে। অবিশ্বাস্যভাবে তাকিয়ে রইল অরণি। যাকে ঘিরে তার পুরো পৃথিবী ছিল, নিষ্ঠুর এই পৃথিবীতে তাকে একা রেখেই সে চলে গেল। লাশের পাশে বসেই কাপা কাপা হাতে কল লাগালো অরণি ইফতিকে। ইফতি রিসিভ করতেই অরণি অপ্রকৃতস্থর মতো বলে উঠল, আমার মা মরে গেছে। আল্লাহ, কার অভিশাপ লাগলো আমার ওপর? গোটা 1 সপ্তাহ হয়ে গেল আয়শার চলে যাওয়ার। অরণি একদম নিশ্চুপ হয়ে গেছে। মাকে যতক্ষণ সামনে পেয়েছে সে দেখেছে কোনো শব্দ করার ক্ষমতা পায়নি আর সেদিন। তারপর মা চলে গেল। অরণির পুরো দুনিয়া যেন এক নিমিষেই থমকে গেল। এসব তো হওয়ার কথা ছিল না। এসব তো ভাবেইনি। সে ভেবেছিল মাকে কিভাবে কিভাবে ভালো রাখা যায়, কি কি করা যায় ভবিষ্যতে। মা সেদিন বলেছিল আগে বাবার সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত। অরণি তখনই ভেবে রেখেছিল এখন থেকে প্রতি উইকেন্ডে মাকে নিয়ে ঘুরতে যাবে সে। অরণির নিঃশ্বাস নিতেও কষ্ট হয় এখন। এই বাড়ির প্রতিটা দেয়ালের দিকে তাকালেই কেমন ডুকরে কান্না পায়। মাথাটা ভার হয়ে আসে। যেদিন ও বাড়ি থেকে মায়ের হাত ধরে চলে এসেছিল, সেদিন তো কত কিছুই ভেবেছিল। এখন জীবন সুন্দর হবে, গোছানো হবে। কই, কি হলো এসব? অরণি চারপাশে তাকালো। কেউই নেই। আচমকা কল আসে ফোনে। জড়সড় হয়ে বসে থাকা অরণি আঁতকে ওঠে শব্দে। তারপর ফোনটা হাতে নেয়। কল রিসিভ করে। ইফতি জিজ্ঞেস করে, কি করছো? অরণি থেমে থেমে বলে, কিছু না, আমি খাবার রেখে এসেছিলাম। খেয়েছো? না, দুপুর হয়ে গেল তো, খাওনি? উহু, ইফতি কোমলভাবে বলল, না খেয়ে থাকলে কিছু হবে? তোমার মা ফিরে আসবেন? অরণি কান্নাভেজা গলায় বলল, না, তবে লক্ষ্মী হয়ে খেয়ে নাও। আমি দ্রুত ফিরে আসব। হু হু। তনুজা কলেজ থেকে ফিরে সোজা অরণির ফ্ল্যাটে চলে এলো। যতটা পারে সে এখন অরণির সাথেই থাকার চেষ্টা করে। একটা শক্তপোক্ত মেয়েকে এক ঝটকায় ভেঙে গড়িয়ে যেতে দেখে সে নিজেও কিছুটা ভীত হয়ে আছে। মানসিক অবস্থা বেশ খারাপ অরণির। তার ধারণা অরণি যে কোনো সময় সুইসাইডাল অ্যাটেম্প্ট নেবে। অথচ এটা যাতে না করে, তাই সর্বক্ষণ জীবন নিয়ে বিভিন্ন গল্প বলে যায় তনুজা। অরণি চুপচাপ শোনে। মাঝে মাঝে চোখ ভিজে আসে তার। তো এভাবেই চলছে। ইফতি বিকেলের দিকেই ফিরল অরণির কাছে। সকালে দেখে গেছিল যেভাবে বসে আছে এখনো সেভাবেই বসে আছে। ইফতি ওর মুখোমুখি বসল। পরনে একই কাপড় মেয়েটার। গোসলও করেনি। ইফতি জিজ্ঞেস করল, খেয়েছ? অরণি খেয়াল করল ইফতি এসেছে। ছোট্ট করে বলল, হু, আমি বাথরুমে কাপড় গুছিয়ে রেখে আসছি, শাওয়ার নিয়ে নাও। কেমন? আচ্ছা। ইফতি কাপড় রেখে এলো। অরণি শাওয়ার নিল আধ ঘন্টা ধরে। রুমে আসার পর ইফতি জিজ্ঞেস করল, রাতে কি খাবে? কি বানাবো? জানি না। পরোটা? আচ্ছা। নাকি অন্য কিছু? অরণি তাকিয়ে রইল কেবল। ইফতি মেয়েটাকে এই গত 1 বছরের মধ্যে এতটা মলিন কোনোদিনই দেখেনি। যেই মেয়ের দৃঢ় চাহনিতে সে বাধা পড়েছিল, সেই মেয়ের উদাসীন দৃষ্টি তার বুকে কেমন কেমন যে ক্ষত আঁকে, বলে বোঝানো যায় না। ইফতি রান্না করল। তারপর অরণিকে মুখে তুলে খাইয়ে দিল। আরও অনেক গল্প করল। নিজের জীবন নিয়ে, যেভাবে চলছে তা নিয়ে, বিভিন্ন রসিকতাও করল। অথচ মেয়েটা নির্জীব যেন। রাতে ইফতি ড্রয়িং রুমেই থাকলো আর অরণির সাথে তনুজা ঘুমল। এইভাবেই দিন যাচ্ছে। কিন্তু এভাবে আর কতদিন? ইফতির দীর্ঘশ্বাস আসে শুধু। অরণির দিকে তাকালেই বুকটা ফেটে আসে তার। এভাবে আরও টা দিন কেটে গেল। ইফতি অফিসের একটা মিটিংয়ে ছিল। আচমকা তার কল বেজে ওঠে। কলটা অরণির। এই কয়দিনে অরণি নিজ থেকে একবারও কল দেয়নি। এই প্রথম দিয়েছে। কাজেই ইফতির কাছে মিটিংয়ের চেয়েও গুরুত্বপূর্ণ এখন অরণির কল পিক করা। সে সবাইকে একটু অপেক্ষা করতে বলে মিটিং রুম থেকে বেরিয়ে গেল ফোনটা নিয়ে। কল রিসিভ করেই বলল,
হ্যালো, অরণি, কি করছো? ওপাশ থেকে ভেসে এলো অপরিচিত একটা আওয়াজ। সে জানালো, অরণির অ্যাক্সিডেন্ট হয়েছে কোকিয়া সরণিতে। এখন পার্শ্ববর্তী একটা ক্লিনিকে আছে সে। কন্ট্যাক্ট লিস্টে তার নাম্বার ছিল বলে তাকেই কল করা হয়েছে। ইফতি যেন দ্রুত সেখানটায় চলে আসে। ইফতি এক মুহূর্তের জন্য মেরে গেল। মস্তিষ্কে ভেসে আসছিল অরণি, অরণি ও শুধুই অরণি। পরক্ষণে সে ছুটে গেল ক্লিনিকে। আন্ডারস্কোর সম্পূর্ণ সাদায় মোড়ানো একটা রুমের মাঝে রাখা বেডে অরণি বসে আছে। তার পরনে সাদা জামা, হাতে ও কপালে ব্যান্ডেজ করা। নিষ্পাপ চেহারা নিয়ে বসে আছে সে। ইফতি তার সামনে গিয়ে দাঁড়ালো। অরণি তাকালো চোখ তুলে। সাদা শার্ট ইন করে পরা ফর্মাল লুকে দাঁড়িয়ে আছে ইফতি। গলার কাছের বোতাম দুটো খোলা, স্লিভস ফোল্ড করা, আর মুখ অসম্ভব লাল হয়ে আছে। অরণিকে চুপ থাকতে দেখে ইফতি জিজ্ঞেস করল, কি সমস্যা? পাল্টা প্রশ্ন করল অরণি, কি এসব কি? বাইরে এসেছো কেন? একা ভালো লাগছিল না বাসায়? আমাকে জানিয়েছিলে? একা কেন বের হয়েছ? অরণি মিনমিনে স্বরে বলল, এমনিই, ভেবেছিলাম ফুটপাত দিয়ে হাঁটবো একটু। রোড ক্রস করতে গিয়ে হলো। ওভারব্রিজ নেই? আশ্চর্য মেয়েলোক তো। আমি তোমাকে নিয়ে কতটা টেন্সড থাকি, ধারণা আছে তোমার? সরি। এখন তোমার সরি দিয়ে আমি কি করব? এই যে ব্যথা পেলে, এগুলো সেরে যাবে? বকছেন? বকছি। অরণি মাথা নিচু করে ফেলল। কান্না পাচ্ছে তার। এক ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল হাতের পিঠে। ইফতি তা দেখতে পেল। এগিয়ে গিয়ে অরণির সামনে দাঁড়ালো। আলতো হাতে অরণির মাথাটা নিচের বুকে চেপে ধরে নরম হয়ে বলল, আমি তোমাকে আগের মতো দেখতে চাই, সোনা। এতটা নাজুক আমার অরু একদমই না। সে তো বাঘিনী, অথচ প্রতিনিয়ত তোমার অসহায় মুখটা দেখে আমার ভেতরটায় যন্ত্রণা হয়। তুমি বুঝতে পারছো না? অরণি ফুপিয়ে উঠল, ভেজা গলায় বলল, কিছুই তো আর আগের মতো নেই। আমার সবই তো গেল। কিছুই তো নেই আর। অরণির আধারে আচ্ছন্ন মনের আসমানটায় যেন ফিনকি দিয়ে চাঁদের জ্যোৎস্না উকি দিল, এমনভাবে ইফতি বলে উঠল, আমি এখনো আছি। চলো, নতুনভাবে সব শুরু করি। ইফতির বুকের মধ্যে থাকা অবস্থাতেই অরণি কেঁপে উঠল। সেই কম্পন টের পেল ইফতি। পকেট হাতড়ে নিজের ফোন বের করল। কল লাগালো বাবাকে। সাদেক সাহেব কল রিসিভ করে বলল, কি অবস্থা ব্যাটা, অলোকে? উহু, অবস্থা ক্রিটিক্যাল। কি হয়েছে? তোমার হবু বৌমা অ্যাক্সিডেন্ট করে মরতে বসেছিল। আমি বিয়ের আগেই বিপত্নিক পুরুষমানুষ হতে চাইছি না। ইফতি আগেই অরণির ব্যাপারটা সাদেক সাহেবকে বলে রেখেছিল। তিনি তখনই বলেছিলেন, বিয়ে করে ওকে নিয়ে আসতে। কিন্তু ইফতির মন মানছিল না, এখনই বিয়ের প্রসঙ্গ তোলাটা কেমন যেন ছিল। সাদেক সাহেব চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, ঠিক আছে, অরণি? আল্লাহ জানে কয় লিটার রক্ত ক্ষয় করেছে। কপালে কেটেছে, হাতে ও পায়ে ছিলেছে। অরণি বলল, গায়ে রক্ত কম, বেশি বের হয়নি। ইফতি নিজের বুকে মাথা রেখে গুটিসুটি মেরে বসে থাকা অরণির দিকে শক্ত চোখে তাকালো। এরপর বাবাকে বলল, বাবা, বিয়ে করতে চাইছি। থতমত খেয়ে অরণি তাকালো ইফতির দিকে। ইফতি ওর চোখে চোখ রেখেই বলল, এখন এবং এই মুহূর্তে হসপিটালে ব্যবস্থা করো তুমি, দ্রুত। সাদেক সাহেব হেসে বললেন, তোর দাদা তোর দাদিকে তুলে নিয়ে মসজিদে গিয়ে বিয়ে করেছিল। আমি তোর মাকে নিয়ে কাজী অফিসে বিয়ে করেছিলাম। তোর চাচা তোর চাচিকে রেস্টুরেন্টে বিয়ে করেছে। তোর চাচা তো ভাই ফোনে বিয়ে করেছিল। আর তুই হসপিটালে বংশের ধারা অব্যাহত রাখছিস। 1 ঘন্টার মধ্যে কাজী ও সাক্ষী সমেত সাদেক সাহেব ক্লিনিকে চলে এলেন। কিছু বুঝে আসার আগেই ইফতেখার মাহমুদের সাথে আঞ্জুমান অরণির বিয়ে হয়ে গেল। যতবার অরণিকে কবুল বলতে বলা হয়েছিল, ততবার সে ইফতির দিকে তাকিয়েছে। বেঁচে থাকার একমাত্র কারণরূপে ইফতিকে সে কবুল করে নিল। ইফতি শুধু তাকিয়েই ছিল। সাদা কাপড় পরা, কপালে ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, ক্যানুলা, সেলাইন চলছে, এমন অবস্থায় তার বউ তাকে কবুল করছে। কি একটা অবস্থা বাপরেহ। বিয়েটা বিকেলে হলো। অরণিকে একরাত থাকতে হবে এখানে। সঙ্গে ইফতিও থাকবে। অরণি খেয়াল করল, ইফতির ওর সাথে ঠিকভাবে কথা বলছে না আগের মতো। আগের মতো গল্প করছে না। কেমন যেন চুপ হয়ে আছে। রাতে তনুজা এসেছিল খাবার নিয়ে। কিছুক্ষণ গল্প করে চলে গেছে। যাওয়ার পর ইফতি গালে তুলে খাইয়ে দিয়েছে। কিন্তু কোনো কথা বলেনি। অরণির নিজ থেকে বলল, রেগে আছেন, ইফতি? ইফতি তাকালো অরণির দিকে। খাবার শেষ করে, হাত ধুয়ে এসে পাশে বসল। এরপর বলল, না, কথা বলছেন না যে? তুমিও তো বলছো না। আগে আমি কথা না বললেও, আপনি বলতেন। আপনি বিয়ে হতেই পাল্টে গেলেন।
কি বিষাক্ত কথা। ইফতি তাতে হেসে ফেলল। আমি ভাবছি, অরু, আমাদের লাইফটা গোছানো দরকার। ব্যাচেলর তো থাকলামই কত বছর, এখন সাংসারিক হতে হবে। কাগজে কলমে এবার তোমার দায়িত্ব নিয়েছি। কি কি দায়িত্ব আমার আছে, তা ভাবছিলাম। কিভাবে কি করলে তোমাকে আরো ভালো রাখা যায়, এসব ভাবছিলাম। ও, কিছু কথা বলি, মন দিয়ে শুনবে। ঠিক আছে, বলুন। আমরা একটামাত্র লাইফ পাই, তাই জীবদ্দশায় কোনো ধরনের কম্প্রোমাইজ আমরা করব না। কোনো কথা বলতে চাইলে বলে ফেলব, মনের ভেতর রেখে দেব না। আমাদের সপ্তাহান্তের একটা বেলা আলোচনার জন্য রাখতে হবে। তখন আমরা সকল অভিযোগ একে অপরকে জানাব। আমরা একে অপরকে বোঝার চেষ্টা করব। বিষয়টা এমন, ম্যাক্সিমাম বিচ্ছেদের মূল সমস্যা হলো তারা একে অপরের পয়েন্ট অফ ভিউটা দেখার চেষ্টাও করে না। ধরো, ছেলেটা ভাবছে মেয়েটা তাকে বুঝতে পারছে না। মেয়েটাও ভাবছে, ছেলেটা তাকে বোঝে না। অতঃপর তারা দুইজনেই একে অপরকে হার্ট করে কথা বলল। অথবা মনের সকল অনুভূতি চেপে রেখে বাহিরে থেকে ডোন্ট কেয়ার ভাব দেখালো। তখন এক পর্যায়ে গিয়ে দেখতে পাবে, লাভের লাভ হচ্ছে না এই সম্পর্কে, ভালোবাসা নেই যেখানে সেখানে থেকে কি হবে? শেষান্তে বিচ্ছেদ। অথচ আমি তোমার সাথে গোটা এক জনমের সব স্বপ্ন পূরণ করতে চাই। বুঝলেন, ম্যাডাম? অরণি মাথা নাড়ল। সে বুঝতে পেরেছে। ইফতি আবারও বলল, বার্ধক্যের শহর দেখতে চাই তোমার সাথে। তুমি তৈরি? হু। রাতে অরণিকে মেডিসিন দেওয়া হয়ে গেলে ইফতি ওর বেডেই শুয়ে পড়ল। অরণি বুকে মাথা রেখে ঘুমাল। এত শান্তির ঘুম অরণি শেষ কবে ঘুমিয়েছে, মনে নেই তার। তবে এটুকু বুঝতে পারছে সে, আগামী দিনগুলো পূর্ণিমার মতো সুন্দর হবে। অথচ ইফতি সারারাত ঘুমোতে পারল না। চোখে তার দুশ্চিন্তার ছাপ। আজকের মতো ঘটনা যেন আগামীতে না ঘটে, এজন্য তাকে বহুগুণে বেশি সতর্ক থাকতে হবে। ভঙ্গুর অরণিকে তৈরি করতে হবে আগের চেয়েও অধিক শক্তিশালীভাবে। ইফতির দায়িত্ব বেড়ে গেল। ইফতির চিন্তাচেতনার দিক পাল্টে অরণিতে এসে থামল। বুকেতে নিশ্চিন্তে ঘুমোচ্ছে মেয়েটা।